দেশের ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আজ দ্বিতীয় ধাপে মতবিনিময় করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা চলছে। অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে ধারাবাহিক এই সংলাপ করছে সংস্কার কমিশন। গত বৃহস্পতিবার প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে প্রথম ধাপে মতবিনিময় করে কমিশন। এর আগে সংস্কার কমিশন একাধিক সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন পিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED, পর্যবেক্ষক সংস্থা সহ বিভিন্ন অংশীজনের মতামত নিয়েছে। দর্শক, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠকের সবশেষ খবর জানাবে সহকর্মী আবু সাইদ অপুর কাছ থেকে। তিনি আছেন নির্বাচন কমিশনে। অপু, বৈঠকের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির সাথে যে বৈঠক চলছে সেই বৈঠক কিন্তু আসলে এখনও কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং সেই বৈঠকের মধ্যে যে আলোচনাটি যে স্থান পেয়েছে সেই আলোচনাগুলোর মধ্যে অন্যতম যে আলোচনা হলো সেটা হলো সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি ব্যবস্থা, দীর্ঘ পার্লামেন্ট বিশিষ্ট মানে ব্যবস্থা করা যায় কিনা, এছাড়াও প্রার্থীদের যে শিক্ষাগত যোগ্যতার বিষয় রয়েছে, পাশাপাশি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে পোস্টাল ভোটের বিষয় এখানে উঠে এসেছে। এছাড়াও যে সংরক্ষিত নারী আসনে যে 100 আসনে যে ভোট হবে এবং সেই ভোটে যেন কোনো নির্বাচনে প্রতীক না থাকে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটি সর্বগুরুত্ব পেয়েছে এসব আলোচনায় এবং তারা পরামর্শ দিয়েছেন এবং সার্চ কমিটির সাথে তারা এই সুপারিশগুলো তুলে ধরবেন যে নির্বাচন সংস্কার ব্যবস্থাপনা কমিটির যারা সদস্য রয়েছেন এবং যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মানে প্রধানদের সাথে যে বৈঠক চলছে সেই বৈঠকের অংশ হিসাবে কিন্তু আজকে তারা সেই বৈঠকে বসে এই আলোচনাগুলো করেছেন। এখন আসলে কথা বলছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ এবং সংস্কার কমিশনের অন্যতম একজন সদস্য। আমরা একটু জানতে চাই, একটু সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের কথা যেমন ভাবছি, সাথে সাথে স্থানীয় নির্বাচনের কথাও ভাবছি। এটা নিয়ে আপনাদের দিক থেকে অনেক অনেক প্রশ্ন এসছে। আমি সেই সমস্ত প্রশ্নগুলোকে একসাথ করেই একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আপনাদের অনেকের মত অভিমত এবং আমরা যে নাগরিক সমাজের বিভিন্ন অংশের সাথে আলোচনা করেছি সেখানেও একটা অভিমত যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, এটা টেস্ট হয়ে যাবে এবং জাতীয় নির্বাচন করার সময় যে সাপোর্ট দরকার হবে স্থানীয় পর্যায়ে সেটাও একটা এনশিওর হবে। এই কারণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত, অনেকে আপনারা মন্তব্য করেছেন। এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই জাতীয় নির্বাচন তো একটা নির্বাচন হয়, শুধু এমপি নির্বাচন। স্থানীয় নির্বাচন কিন্তু একটা নির্বাচন না, স্থানীয় নির্বাচন কিন্তু 5টা নির্বাচন: ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন। তাহলে 5টা নির্বাচনের মধ্যে প্রায় 3টা নির্বাচন জাতীয় নির্বাচনের সমপর্যায়ের আয়োজন করতে হয়। সেটা হচ্ছে ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা। এই 3টা নির্বাচন কিন্তু ন্যাশন ওয়াইড। আর সিটি কর্পোরেশনটা হয়তো একটা লোকালাইজড। এখন যে অর্থ জেলা পরিষদ আছে সেই জেলা পরিষদটা আসলে কোনো নির্বাচনই না এটা। তাহলে এখন এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সংস্কারটা কেমনে ঝুলে যাবে? কারণ এখন আমরা যদি আমাদের যে চিন্তাভাবনা আগে থেকে করে আসছি, আপনাদের সাথে অনেক সময় শেয়ারও করেছি, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম না, এটা কোনো ব্যবস্থা না, এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি, আলাদা আলাদা প্রতিষ্ঠান, আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয়। আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের। সেটা হচ্ছে আগের যে আইয়ুব খানের আমলের যে সিস্টেম, সেটাকে মাথায় রেখেই কিন্তু ইউনিয়ন পরিষদ হয়েছিল দেশে। ইউনিয়ন পরিষদ হওয়ার 10 বছর পরে এসে উপজেলা পরিষদ নির্বাচন, উপজেলা হয়েছে। উপজেলা হওয়ার আবার কয়েক বছর পরে, প্রায় আরও 10 বছর পরে জেলা পরিষদ হয়েছে। সিটি কর্পোরেশনটা বারবার পরীক্ষা নিরীক্ষা করে হয়েছে। এত করে এগুলো
পিস মিল হতে হয়েছে, কম্প্রিহেন্সিভলি কিছু হয়নি। এই জন্য কম্প্রিহেন্সিভ একটা লোকাল গভর্নমেন্ট সিস্টেম দরকার। সেই কম্প্রিহেন্সিভ সিস্টেম যদি দরকার হয়, এখন একটা খুব মোক্ষম সময় এটার। কেন মোক্ষম সময়? অলরেডি বুঝে না বুঝে বা সার্কামস্টেন্সিয়াল রিজনে, অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের বেশিরভাগ সংগঠন বিলুপ্ত হয়ে গেছে। সিটি থেকে আরম্ভ করে উপজেলা পর্যন্ত ইউনিয়নটা এখনও আছে। তাহলে এখন স্লেট বা ইজেলটা কিন্তু ক্লিন। এখন এখানে নতুন ছবি আঁকার সময় এটা। তাহলে আমরা যদি এটাকে সিস্টেমে ডেভেলপ করতে পারি, যে একটা কম্প্রিহেন্সিভ আইন হবে, একটা কম্প্রিহেন্সিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠান চলে আসবে, এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো। সিস্টেমটা কি? আগে আমরা নির্বাচন করেছি মেয়র ইলেকশন, উপজেলা ইলেকশন, পৌরসভা ইলেকশন হচ্ছে বা সিটি ইলেকশন হচ্ছে, সেটা আপনি বলছেন না, মেয়র ইলেকশন। কারণ সকল আলো গিয়ে পড়ছে মেয়রের উপরে। ঠিক ইউনিয়ন পরিষদ ইলেকশন হচ্ছে, উপজেলা পরিষদ ইলেকশন হচ্ছে, বলি আমরা পপুলারলি বলি চেয়ারম্যান ইলেকশন। তার মানে অন্য সবগুলো শেষ। এখন বিশ্বব্যাপী যেখানে লোকাল গভর্নমেন্ট সফল, দূরে যাওয়ার দরকার নাই। ভারতের আমাদের পাশের রাজ্যগুলো, কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এগুলোও দেখেন, ওখানে কিন্তু সরাসরি মেয়র এবং চেয়ারম্যান নির্বাচন হয় না। পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়। মেম্বার এবং কাউন্সিলররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন। আমরাও সেই সিস্টেমটা চালু করতে চাই। তাহলে নির্বাচনটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ হবে, অনেক ব্যয় সাশ্রয়ী হবে, সময় সাশ্রয়ী হবে, এত জনবল লাগবে না। আমি একটা হিসাব করে দেখেছি, যেই লাস্টে যে ইলেকশনগুলো করেছেন আমাদের নির্বাচন কমিশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ওখানে প্রায় 23,000 কোটি টাকা খরচ করেছেন। 23,000 কোটি টাকা, এবং 19 লক্ষ থেকে 20 লক্ষ লোকের। অপু, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন শুরু হয়েছে। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দীর্ঘ 14 বছর পর আজ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন হচ্ছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির ইতিহাসে কোনো খোলা ময়দানে এত বড় আয়োজনের সম্মেলন এই প্রথম। 7 দফা দাবিতে সমাবেশ করছে রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে 7 দফা তুলে ধরেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। তাদের 7টি দাবির মধ্যে রয়েছে নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়া, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করা। এছাড়াও ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা সহ নিহত ও আহত সব শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করতে হবে। সব শ্রমিকদের জন্য আর্মি রেটের রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করতে হবে। দ্রুত গেজেট প্রকাশ করো। নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবার ও তাদের সাথে সাক্ষাতে বরিশাল গিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নেতাকর্মীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি প্রতিনিধি পারভেজ রাসেলের কাছে। পারভেজ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সফরে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। যে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যিনি সাধারণ সম্পাদক রয়েছে সার্জিস আলম, তিনি সহ 22 সদস্যের একটি টিম কিন্তু ইতিমধ্যে বরিশালে এসেছে এবং আজ সকাল থেকে বরিশালের যে অডিটোরিয়ামটি রয়েছে শিল্পকলা, সেখানে কিন্তু যারা বরিশাল বিভাগে নিহত হয়েছেন গত 5ই আগস্টের ছাত্র আন্দোলন জনতার যে ঘটনা, সেই নিহতের যে সংখ্যা ছিল তা কিন্তু প্রায় বরিশাল বিভাগে 134 জন সংখ্যা দাঁড়িয়েছে। এখন পর্যন্ত তাদের কাছে তালিকা রয়েছে। এর মধ্যে 79 জনকে তারা সেই নিহত পরিবারকে 5 লক্ষ টাকার চেক প্রদান করছেন এবং যারা আহত রয়েছেন তাদেরকে ইতিমধ্যে তাদের পরিবারের বিকাশের মাধ্যমে 1 লক্ষ টাকা করে দিয়েছেন। এবং আপনি জানেন যে সার্জিস আলম নিজেই এসেছেন, তিনি সহ বেশ কয়েকজন সমন্বয় এসেছেন কেন্দ্র থেকে এবং মেডিকেলের একটি টিম কিন্তু এসেছেন। পাশাপাশি আমরা কথা বলেছি বরিশালে যারা
নিহত হয়েছেন সেই নিহতর পরিবারের বাবা মাই বিশেষ করে এখানে এসেছেন এবং তারা দাবি করছেন যে আজকের যে যিনি আসছেন সমন্বয়ক সার্জিস আলম তার বক্তব্যের মধ্যে দিয়ে তারা আশ্বস্ত হয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন যে আসলে তাদের জন্য ভবিষ্যতে কিছু করা হবে। তাদেরকে আজকে 5 লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে এবং নিহতদের নামে কিন্তু বরিশালের বিভিন্ন সড়ককে নামকরণ করা হবে এবং সব মিলিয়ে তারা আশ্বস্ত হয়েছেন যে তারা ভবিষ্যতে যে সরকারি আসলে বাংলাদেশের হাল ধরুক না কেন তাদের নাম তাদের যে সম্মানটা সেই প্রাপ্য সম্মানটুকু দিবেন এবং তারা বলছেন যে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং তাদের যে নামের নামকরণ বা শেষ সম্মানের তারা আসলে প্রত্যাশা করছেন। পাশাপাশি তারা বলছেন যারা আহত রয়েছেন তাই সেই আহত পরিবারদেরকেও যেন তারা আসলে চাকরির একটি নিশ্চয়তা করেন এমনটা কিন্তু তাদের প্রত্যাশা রয়েছেন। একজন আহত রয়েছেন বরিশালে যিনি আসলে পলিটেকনিকে একেবারে রাজপথেই যুদ্ধে অংশ নিয়েছেন। কথা বলতে চাই আসলে আজকে যে যিনি আসলেন কি প্রত্যাশা হলো, কি আশ্বস্ত হলেন এবং আপনারা কি বলবেন? ধন্যবাদ। আজকে সার্জিস আলম তারপরে মীর স্নিগ্ধ ভাই আসছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আমাদের আহতদের উন্নত চিকিৎসা এবং কিছু টাকা আর্থিকভাবে সহায়তা করার জন্য এবং আজকে শহীদ পরিবারদের সহায়তা করা হইতেছে এবং আশা করি আমাদের উন্নত চিকিৎসা এবং সবকিছু খুব সুন্দরভাবে আমাদের ব্যবস্থা করবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং সমন্বয়ক থেকে এইটুকু আশ্বস্ত করা হয়েছে আর কি। ধন্যবাদ। যেমনটা জানিয়েছিলেন আসলে যে সেই 5ই আগস্টে যারা আহত হয়েছেন সর্বোপরি আমরাও বলবো আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ক্ষতি হয়েছে পরিবারের প্রিয়জন বা একমাত্র শিক্ষার্থী বা অনেকে চাকরিজীবী ছিল তাদেরকে হারিয়েছেন, সেই স্বজনদের যে হারানোর বেদনা বা ক্ষত সেটা আসলে পূরণ হবার নয়। তারপরও তারা সরকার থেকে যে যতটুকু পেয়েছেন তাতে তারা আশ্বস্ত হয়েছেন। তারা আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়, নতুন বাংলাদেশ দেখতে চায় এই নতুন সমন্বয়কদের হাত ধরে। তো আপাতত এই রয়েছে বরিশালের শিল্পকলা একাডেমি থেকে আমার কাছে সবশেষ তথ্য। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাবে দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও আগামী কয়েকদিন অস্থায়ীভাবে সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকালে বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই অবস্থায় আগামী মঙ্গলবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস বলছে আজ ও আগামীকাল সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও 3 শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 10:30টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তবে বাসটি কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলো সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মৃত 3 শিক্ষার্থী হলেন মোজাম্মেল হোসেন নাইম, মোস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন 3 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। খানাখন্দ আর বেহাল অবস্থায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রাম থেকে মশাখালী গ্রাম পর্যন্ত প্রায় 6 কিলোমিটার সড়ক। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বয়স্ক কিংবা অসুস্থ ব্যক্তিদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তাটি। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। মাগুরায় মোহাম্মদপুর উপজেলার নোহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রাম থেকে মশাখালী গ্রাম পর্যন্ত প্রায় 5.5 কিলোমিটার সড়কটির বিভিন্ন অংশ ভেঙে বেহাল দশা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, যাত্রীসহ পরিবহন চালকদের।
সড়কটির পিচ উঠে গিয়ে ইট সুটকে বেরিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ভাঙ্গাচোরা সড়কটিতে প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। আমরা স্কুলে যেতে গেলে শুধু চটকে পড়ে যেতে যাই, চটকে পড়ে যায়, চটি ছেড়ে যায়, আমরা ব্যথা পাই। রাস্তার জন্য ওই আপনার 5-10 কিলো ঘুরে তাই নোয়াটা যা লাগে। সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় যানবাহন নষ্ট হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করছেন যানবাহন চালকরা। পথচারীরা বলছেন যানবাহন তো দূরের বিষয়, হেঁটে চলাও কঠিন এই সড়কে। রোগী নিয়ে কোনো যাবো তার কথা নাই। রাস্তাতে চলতে গেলে গাড়ির সমস্যা আছে, গাড়ির পার্সপত্র ভেঙে যাচ্ছে, নিজেদেরও সমস্যা হয়, গাড়ি কন্ট্রোল করে চালানো যায় না। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া সহ অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে চরম ভোগান্তি পেতে হচ্ছে অভিযোগ স্থানীয়দের। সরকারের কাছে আমি আকুল আবেদন করতে দিচ্ছি যাতে অতি দ্রুত এই সড়কটা আমাদের সংস্কারের ব্যবস্থা করে। রাস্তা সংস্কারের জন্য দাবি জানাচ্ছি, তাড়াতাড়ি যেন রাস্তাটা সংস্কার হয়। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাস্তাটি সড়ক বিভাগের আওতাধীন, সেহেতু আমাদের জনদাবিটি আমরা সংশ্লিষ্ট দপ্তরকে আমরা জানিয়েছি। আমরা আশা করি তারা দ্রুত এটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা পিএমপি সড়ক মেজরের আওতায় উন্নয়নের জন্য একটি প্রস্তাব প্রেরণ করব খুব দ্রুত সময়ের মধ্যে, এবং এই উক্ত প্রস্তাবটি যদি গৃহীত হয়, অনুমোদিত হয়, সেক্ষেত্রে আমরা এক টেন্ডারের মাধ্যমে উক্ত অংশে উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হব। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছেন সাধারণ মানুষ। দুর্ভোগে পড়ছেন চলাচলকারী যানবাহনের চালক ও পথচারীরা। এছাড়া এই অঞ্চলটি কৃষিপ্রধান হওয়ায় কৃষিপণ্য বাজারজাত করতে বিপাকে পড়ছেন কৃষক ও ব্যবসায়ীরা। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা।